তো আজকে বায়ার সেমিনিস্ট কোম্পানির তরফ থেকে যে ফেসবুক লাইভ সেশনে আমরা আবার একবার এসেছি। তো সেখানে আমাদের সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা যুক্ত আছেন অনলাইন, তাদের সকলকে আমি আরও একবার বায়ার সেমিনিস্ট এবং ইয়ারা কোম্পানির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গত মাসেই আমরা টমেটো যোদ্ধা এবং টমেটো ফসলের উপরে আমরা ফেসবুক লাইভ সেশন করেছিলাম। তো আমি আশা করি আমাদের এই সেশনটা আপনাদের অনেকটা আপনারা উপকৃত হয়েছেন। তো সেইভাবে আমাদের লক্ষ্য এই বছর আমরা যেটা শশা নিয়ে আমরা মুখ্যত আগামী আধ ঘন্টা আমরা আলোচনা করব। তো আমি সবার আলোচনাটা শুরু করার আগে আমি প্রথমে একটু পরিচয় করে সেরে নিই, যদিও মুখ আপনাদের সকলেরই চেনা। তো আজকে আমার নাম দেবাশিস শিকদার। তো আমি মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার এই পূর্ব অঞ্চলের, পূর্ব ভারতের। এবং আমার সঙ্গে রয়েছে আমার কলিগ নীলাঞ্জন মাইতি, উনি রোগ পোকা নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। এবং আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ দাস, উনি ইয়ারা ফার্টিলাইজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে এসেছেন, উনি কৃষি বিশেষজ্ঞ। তো আজকে আমাদের যে আগামী 30 মিনিটে আমরা যে জিনিসগুলো আমরা শুনতে পারবো, আমরা প্রথমে আমাদের সকলের প্রিয় মালিনী শশা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এবং তারপরে আমরা জানি যে শশা চাষ করতে গিয়ে আমরা এখন বিশেষত এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাতে বিভিন্ন রোগ পোকা এবং গাছের স্বাস্থ্যগত চাষের আমরা অনেক রকম সমস্যা মুখোমুখি হচ্ছি। তো সেই সমস্ত ক্ষেত্রে আজকে আমাদের মধ্যে অরিজিৎ আছে। অরিজিৎ আপনাদেরকে পুষ্টি কিভাবে আমরা ভালোভাবে শশা চাষ করে আমরা ভালো ফলন পেতে পারি, ভালো গুণগত মান সম্পন্ন ফলন পেতে পারি, সেই সম্পর্কে আপনাদেরকে বলবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপরে যে সমস্ত রোগ পোকা আমাদেরকে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, আমরা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি, তো সেখানে খুব সহজভাবে নীলাঞ্জন আপনাদেরকে কিন্তু সেগুলো সম্পর্কে বলবে। তো আমি যেমনটা বললাম, শুরু করব মালিনী শশা নিয়ে। এবং দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে মালিনী শশা দীর্ঘ 17 বছর ধরে শশা চাষ যেখানে হচ্ছে, বিশেষত আমি বলবো এই যে রবি শশা থেকে যে বসন্তকালীন যে চাষটা হয়, সেইখানে যে শশার যে সমস্ত জায়গাতে করছে, সেই জায়গার চাষিদের কিন্তু একটাই নাম এবং ভরসার একটাই নাম হচ্ছে মালিনী। এবং তার কারণটা আমি আপনাদেরকে বলে দিই। কারণ আজকে যে সমস্ত জায়গায় মালিনী শশার চাষ হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু লোকাল মার্কেটকে ফিট করার জন্য কিন্তু মালিনী শশার চাষ হয় না। এখানে কি হয় যে দূর দূরান্ত থেকে, দিল্লি থেকে ব্যাপারীরা আসে, তারা গাড়ি ভর্তি করে নিয়ে গিয়ে শশাটা নিয়ে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে বিক্রি করে। তো এই কারণে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সেই শশাকে তাকে টিকে থাকতে হবে। কারণ আপনারা জানেন যে আজকে যখন গাড়িটা লোড হচ্ছে, সেখান থেকে সে যখন দিল্লি বা দূরের মার্কেটে যাচ্ছে, সেখানে তার 3-4 দিন সময় লাগছে। সেখান থেকে আবার বিভিন্ন মার্কেটে যাবে এবং তারপরে ফাইনালি আপনার মতো কাস্টমাররা কিনে খাবেন। এবং তারপরেও কি আমাদের বাড়িতে নিয়ে গেলে শশা যদি 2 দিনের মধ্যে আমাদের খেয়ে ফেলতে হয়, সেটা আমাদের পছন্দের কারণ হবে না। তো এই ক্ষেত্রে কি হয় যে একটা শশা যদি আপনার 8-9 দিন 10 দিন ভালো থাকে তোলার পরে, তাহলে সেই শশাগুলোই কিন্তু এইগুলো করতে পারে। এবং এই যে দূর পরিবহনের যে উপযোগী, এটাই কিন্তু মালিনী শশা। এবং এটাই একটা মুখ্য কারণ যার জন্য আজকে দীর্ঘ 17 বছর ধরে কিন্তু মালিনী শশার জায়গাতেই আছে এবং আপনাদেরকে প্রতি বছর একটা ভালো অর্থ লাভের সহায়তা করছে। এবং মালিনী শশা সম্পর্কে আমি যদি আর দ্রুত কয়েকটা কথা বলি, যে এই শশা উচ্চ ফলনশীল জাত। তো এর ফসলের পরিচর্যাটা খুব দরকার। এবং শশাটা হালকা সবুজ রঙের হয়, 19 থেকে 22 সেন্টিমিটার লম্বা হয়, 4 থেকে 5 সেন্টিমিটার এটা মোটা হয় এবং ওজনদার ফল হয়। এবং মালিনী শশার কোয়ালিটি যেটা বাজারে নিয়ে গেলে পরে এর চাহিদা বেশ ভালো, এবং সেটা করে কি হয়, চাষিরা উপকৃত হচ্ছে। তো আমি এখানে থামবো মালিনী শশা সম্পর্কে। তবে আমি এটুকুই বলবো যে যেভাবে আপনারা সুদীর্ঘ 17 বছর ধরে মালিনী শশার উপরে বিশ্বাস রেখে এসেছেন, আপনারা সেই বিশ্বাসটা রেখে আপনারা আগামী বছরগুলোতেও মালিনী শশা করুন। এবং জানেন যে যেখানে আমাদের এতটা অ্যাডভার্স কন্ডিশন, সেখানে যাতে আমরা আমাদের বছরের চাষটা যাতে বিফলে না যায়, সেটা আমাদের হাতেই কিন্তু রাখতে হবে। তো আজকে আমরা আমাদের মধ্যে যারা আছেন তাদেরকে আমি কিছু প্রশ্ন করব অ্যাকচুয়ালি। তো আমি প্রথমে অরিজিৎকেই আমি প্রশ্ন করব। অরিজিৎ,
আমাদের যেমনটা বললাম যে আমরা মালিনী শশা একটা বিভিন্ন জায়গায়, আমরা উত্তরবঙ্গ, আসাম, পুরুলিয়ার মতো জায়গা, বিভিন্ন জায়গাতে, হুগলি, মালিনী শশার খুব চাষ হয়। আমি মালিনী শশার কথাকে বাদ দিয়ে যদি আমি বলি, শশার চাষ খুব হয়। তো আজকে আমরা দেখেছি শশার চাষ করতে গেলে চাষি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু নানা রকম ভাবে হয়তো গাছটাকে সঠিকভাবে করতে পারছে না, বা গাছটাকে করতে গিয়ে দেখা যাচ্ছে তার স্বাস্থ্য ঠিক না রাখার জন্য তার মধ্যে ফলের গুণগত মান এই ধরনের হচ্ছে। তো আমার মনে হয় আজকে দর্শক বন্ধু যদি তুমি খুব ভালোভাবে একটু বলে দাও পরামর্শগুলো, যে কিভাবে শশা চাষ করলে আজকে তারা মালিনী শশা থেকে একটা ভালো ফলন এবং গুণগত মান সম্পন্ন ফল তারা নিতে পারবে। একদম দাদা, আপনি ঠিক কথা বলেছেন। আমরা যেহেতু জানি যে মালিনী একটি উচ্চ ফলনশীল জাত এবং এটি একটি শঙ্করজাত একটি হাইব্রিড। এবার আমরা জানি যে কোনো হাইব্রিডের ক্ষেত্রে বা শঙ্করজাত বা উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে খাদ্যের সরবরাহ বা যোগান দেওয়াটা খুবই দরকার। শুধু খাদ্যও নয়, আমাদেরকে কি ভাবতে হবে, সুষম খাদ্য এবং সেটি সঠিক মাত্রাতে সঠিক সময়তে আমাদেরকে গাছকে সেটাকে মানে সরবরাহ বা পরিবহন করাতে অবশ্যই হবে। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখছি বিভিন্ন জেলাগুলোতে যেখানে শশা চাষ হচ্ছে, বিভিন্ন আপনার ঋতু অনুযায়ী সেখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। যেরকম আপনি দাদা বললেন যে গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না, ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে, মানে আপনার পরিপক্কতার আগেই ফল ঝরে পড়ে যাচ্ছে, বা হয়তো কোথাও না কোথাও ফলের যেটা গুণগত মান সেটা হচ্ছে না, ফল বাঁকা হয়ে যাচ্ছে, ফলের যেটা রং আছে সেটি অ্যাট্রাকটিভ নয়, যখন আমরা বাজারে বিক্রি করতে যাব সেটির রং আমরা ভালো পাচ্ছি না, বাস এবং সেটির যদি কোয়ালিটি আমি যদি না পাই, সেক্ষেত্রে আমরা মার্কেটেবল ভ্যালু বা বাজার যে দাম রয়েছে সেই দাম আমরা ভালো রকমভাবে পাবো না। তো সুতরাং চাষি ভাইদেরকে আমি কিছুটা টিপস বলছি, যেটি আপনারা যদি সেটি ফলো করেন অবশ্যই আপনারা আপনাদের ফসলে ভালো ফলন বা ভালো মান আপনারা দেখতে পাবেন। প্রথমত হচ্ছে স্টার্টিং ফ্রম দি বিগিনিং, মানে হচ্ছে শুরু থেকে যখন আমরা সেই ছোট ছোট চারাগুলিকে যখন আমরা প্রতিস্থাপন করছি মূল জমিতে, এবং সেটি থেকে যখন 2 থেকে 3টি পাতা বেরোচ্ছে সেই সময়তে, এবং তার পরবর্তীতে উদ্ভিজ্জ পর্যায়ে, সেটাকে আমি যদি পাতার সংখ্যা হিসেবে বলি সেটি হচ্ছে 7 থেকে 8টি পাতা, এবং তার পরবর্তীতে যখন আমরা দুবার ফলন যখন তুলে নিচ্ছি, তারপরে ইয়ারামিলা কমপ্লেক্স একটি সার রয়েছে যেটি আমরা পূর্ববর্তী আলোচনাতেও বলেছি, সেটি 25 কিলো প্রতি একর অনুযায়ী আপনারা যদি এই 3টে সময়তে প্রয়োগ করেন, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের গাছের বৃদ্ধি, আপনাদের গাছের উচ্চতা এক সমান হাইট হবে, কোনো রকম কোনো প্রবলেম বা সমস্যা আসবে না। মানে গাছ নিজের ভিতর থেকে রোগ বা পোকার থেকে লড়ার জন্য যে ক্ষমতা বা প্রাকৃতিক দুর্যোগের থেকে লড়ার ক্ষমতাটাকে বাড়াবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনারা দেখছেন যে ফুল যখন ফুটে যাচ্ছে ফুল ফোটার সময়তে, অথবা যখন দেখছেন যে আপনাদের জমিতে মোটামুটি 30 থেকে 40% গাছে ফুল ফুটে গেছে, যেটাকে আমরা বলি যে ফার্স্ট ওপেনিং অফ ফ্লাওয়ার অ্যান্থেসিস, সেই সময়তে যদি আপনারা ইয়ারাভিটা বোট্র্যাক 200 মিলি প্রতি একর ডোজে যদি প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের জমিতে যে ফুল ঝরে পড়ে যাচ্ছে, বা আপনার ফলের সেটিং ভালো হচ্ছে না, বা ফল পরিপক্কতার আগে ঝরে পড়ে যাচ্ছে, এই সমস্যাটি থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এবং তৃতীয়ত যেটি আমি সমস্যার কথা বললাম, যে ফল আকার বিকৃত হয়ে যাচ্ছে, বা ফলের যেটা রং আছে রং ভালো করে হচ্ছে না, মানে খুব ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে, হয়তো কোথাও না কোথাও রোগ বা পোকার সংক্রমণের যেটা আপনার মাত্রা সেটা বেশি হওয়ার জন্য, সেই ক্ষেত্রে থেকে যদি চাষি ভাইরা আপনারা মুক্তি পেতে চান, তাহলে আপনারা ইয়ারাভিটা স্টপিড, সেটি হচ্ছে একটি লিকুইড ক্যালসিয়াম, সেটি আপনারা কখন প্রয়োগ করবেন, যখন ফলের যখন বিকাশ হচ্ছে, মানে ফলটি যখন বাড়তে শুরু করছে, এবং অথবা আরেকটি পর্যায়ে আছে সেটা যখন আপনারা প্রথম হারভেস্ট যখন করছেন, ফসল তোলার ঠিক 6 থেকে 8 দিন আগে আপনাকে প্রয়োগ করতে হবে 500 মিলি প্রতি একর অনুযায়ী ইয়ারাভিটা স্টপিড। এই 3টি প্রোডাক্ট আমি বললাম, ইয়ারামিলা কমপ্লেক্স, ইয়ারাভিটা বোট্র্যাক, ইয়ারাভিটা স্টপিড, এটা আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আমি যেরকম ভাবে বললাম যে সময়তে বা যে মাত্রাতে, সেটা আপনারা করুন। এবং অবশ্যই আরো 3টি সার আছে যেটি আপনারা যদি প্রথমে প্রতিস্থাপন পর্যায়ে যদি দিয়ে দেন তাহলে খুব ভালো। সেটি হচ্ছে পটাশ, আপনারা দেবেন হচ্ছে 25 কিলো প্রতি একর, সেটা এমওপি বা এসওপি যেটা আপনারা ব্যবহার করবেন। তারপর ডিএপি আপনারা দেবেন 50 কিলো প্রতি একর অনুযায়ী, এবং ম্যাগনেসিয়াম সালফেট আপনারা দেবেন 15 কিলো প্রতি একর অনুযায়ী। তো এটি হচ্ছে একটি ওভারঅল একটি আমি ক্রপ প্ল্যান আপনাদের বললাম, বা বলতে পারেন যে শশার পুষ্টি পোষণ পরিকল্পনা, যেটি ফলো করলে বা অনুসরণ করলে আপনারা আপনাদের ফসলে যে গুণগত মান, বা আমরা যেটা জানি যে মালিনী হচ্ছে তার যে ট্রান্সপোর্টেবল ক্যাপাসিটি, মানে আমি যখন একটি স্টেট থেকে আরেকটি রাজ্যে যখন পাঠাচ্ছি, তখন সেটা অনেকটা টাইম ধরে সে ফলটা ভালো থাকছে, এবং তার কিপিং কোয়ালিটিও খুব ভালো।
বাট ভালো হলে কি হবে, সেটি আমার যেহেতু শঙ্করজাত, তাকে সেই খাবারের যোগানটাও সমানুপাতিকভাবে দিতে হবে। তা আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই সমস্ত পুরো ফসল পরিকল্পনাটাকে আপনারা প্রয়োগ করুন। আমি আশা করছি আপনারা ফলন যথেষ্ট ভালো পাবেন। অনেক অনেক ধন্যবাদ অরিজিৎ। তো দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে মালিনী যেহেতু উচ্চ ফলনশীল একটি সংকর জাত এবং এর পুষ্টির চাহিদাটাও থাকে। তো আজকে খুব সুন্দরভাবে অরিজিৎ আমাদেরকে বলল যে কিভাবে এর বিভিন্ন জায়গাতে যে খাবারের দরকার সেইগুলো দিলে আমরা মালিনী থেকে আরও বেশি পরিমাণে ফলন এবং খুব গুণমান সম্পন্ন ফলটাকে নিতে পারবো। এবং এটা আমার বিশ্বাস যে শশা গাছের যদি স্বাস্থ্যর যদি আমরা পরিচর্যা করতে পারি, তো অবশ্যই ওই গাছগুলোতে অনেক কম রোগ ব্যাধি আমরা দেখতে পাবো এবং সেখান থেকে ফলনটাও চাষিরা অনেক বেশি পাবে। তো আপনারা আশা করব যে আপনারা অরিজিৎ যেটা বললো সেটা আপনারা করুন। বিশ্বাস আপনাদেরকে মালিনী চাষটাকে একটা অন্য স্তরে নিয়ে যেতে পারবেন। তো তারপরেও যেটা হয় নীলাঞ্জন, আমি তোমার দিকে আসছি, যেটা হচ্ছে চাষে আমাদের গাছের হয়তো স্বাস্থ্য হলো, তা হলো আজকে আমাদের যে পরিবেশ, আজকে আমরা জানি যে প্রতি বছর আমাদের ক্ষেত্রে বিভিন্ন ফসলের চাষে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আসছে এবং প্রতি বছর সমস্যাটা কিন্তু বাড়ছে, কমছে না। ঠিক তেমনভাবে আমরা যদি শশা জাতীয় ফসল, আমি যদি মালিনী শশা জাতীয় একটা ফসল, তো শশা জাতীয় ফসলে কিন্তু এমনিতেই রোগ পোকার আক্রমণ বা ব্যাধি সম্ভাবনাটা বেশি। তো সেখানেও আমরা যদি বলি যে অনেক রোগ পোকা আছে, কিন্তু সময়টাকে মাথায় রেখে আমি হয়তো বা আমাদের সঙ্গে দর্শক বন্ধুরা হয়তো অনেক সমস্যার কথা জানতে চাইবে, তবু আমি যেটা বলবো যে মুখ্যত শশা চাষে আমরা দুটো সমস্যা আমরা খুব দেখি। তো সেই সমস্যাগুলো সম্পর্কে যদি আমরা আমাদের বায়ার সায়েন্সের যে টপ মলিকুলগুলো আছে সেগুলো যদি আমরা চাষি বন্ধুদের বলি, আমার মনে হয় সেটা তাদেরকে ভালোভাবে উপকৃত করবে। তো আমাদের প্রথম যে সমস্যাটা সেটা তো অবশ্যই ভাইরাস। হ্যাঁ, এবং এটা উত্তরবঙ্গ, আসাম, আমরা যেখানেই যাই না কেন সেখানে আমরা দেখেছি যে বছরের বছর সিএমবি এই ভাইরাস আক্রমণটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন অবস্থা থেকে কিন্তু এটা বাড়ছে। তো সেই বিষয় যদি তুমি আমাদেরকে একটু, আমাদের চাষি বন্ধুদেরকে একটু পরামর্শ দাও যে কিভাবে একে ভালোভাবে নিয়ন্ত্রণ আমরা করতে পারি বা কি কি জিনিস লক্ষ্য করা দরকার। ঠিক। তো ধন্যবাদ দেবাশিস দা আপনাকে এত সুন্দরভাবে বলার জন্য। তো প্রথমেই যদি আলোচনা করা হয় যে সিএমভি যেটা আপনি উচ্চারণ করলেন, বা সিএমভি বা কিউকাম্বার মোজাইক ভাইরাস যেটা আমরা ইংরেজিতে বলে থাকি, তো এই কিউকাম্বার মোজাইক ভাইরাসটা কিভাবে হয়, তার প্রতিকার কি, সেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করা হয়। তো কিউকাম্বার মোজাইক ভাইরাসটা সাধারণত কোনো একটা বাহকের দ্বারা আসে, এটা কিন্তু কোনো রোগ না, এটা একটা ভাইরাস। তো ভাইরাসকে আমরা মাথায় রাখতে হবে, এটার জন্য কেউ একজন নিয়ে আসে, এটা বাহক আছে। বাহকটাকে সাধারণত আমরা জানি সাদামাছি, অ্যাফিডস, এরাই কিন্তু এই ভাইরাসটা নিয়ে আসে। কিভাবে আসে কোনো ইনফেক্টেড প্ল্যান্ট, মানে যেখানে অলরেডি ইনফেকশন হয়ে আছে বা ওয়েদার ক্লাইমেট, এখান থেকে কিন্তু এই পোকাগুলো তৈরি হয়। পোকাগুলো তৈরি হয়ে ইনফেক্টেড প্ল্যান্ট, মানে যেখানে অলরেডি রোগ লেগে আছে বা অলরেডি ভাইরাসটা আছে, ওখান থেকে নতুন ফ্রেশ গাছে যখনই আসে তখনই সেখানে বাহক হিসেবে ওই পোকার দ্বারা সংক্রমিত হয়। তো এটা কখন হয়? সাধারণত যেটা দেখা যায় যে বীজ বপনের ঠিক 15 থেকে 20 দিনের পর থেকেই কিন্তু সাধারণত এই সাদামাছি, মানে এই ভাইরাস যেটা ব্যাপারটা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তো চাষিরা কীভাবে বুঝবেন যে আমার জমিতে ভাইরাস লেগেছে না কিছু রোগ লেগেছে? এর কয়েকটা সহজ পদ্ধতি আছে চেনানোর জন্য। প্রথমত, যদি দেখা যায় যে পাতাটা আমি ভাইরাস বলে চিহ্নিত করছি, সেই পাতাটা খুব মোটা হবে, মানে অন্যান্য পাতার থেকে মোটা হবে, তার আকারটা বা পাতার রংটা সবুজ থেকে ইয়েলো, মানে হালকা হলুদের দিকে যাবে। আরেকটা সব থেকে ভালো চেনার উপায় হলো, পাতার যে শিরাগুলো থাকবে সেই শিরাগুলো কিন্তু সবুজ থাকবে, শিরা উপশিরা যেগুলো পাতার উপরে যায়, কিন্তু পাতার শিরা উপশিরা বাদে বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। তো এটা কিন্তু এই মোজাইক ভাইরাস চেনার কিন্তু খুব একটা ভালো সহজ উপায়। তো যদি চাষিরা এই অবস্থায় দেখেন, তো সেক্ষেত্রে কি দিতে হবে? সেক্ষেত্রে বায়ারের খুব ভালো একটা সমাধান রয়েছে, একটু ভালো করে শুনতে হবে। এটা 3টে প্রোডাক্ট নিয়ে বলা হবে। এর টেকনিকটার নাম দেওয়া হয়েছে MSO। মানে কি MSO কেন বলা হচ্ছে? এম দিয়ে একটা প্রোডাক্ট আছে, এস দিয়ে একটা প্রোডাক্ট আছে, ও দিয়ে একটা প্রোডাক্ট আছে। তো এম দিয়ে কি আছে? মুভেন্টো ওডি আমি যদি প্রতি একর প্রতি 200 মিলি একরে যদি দিই প্রথম স্টেপে, তারপরে 7 দিন পর আবার দেবো এস, মানে 16 মন,
সেটাও 200 ml প্রতি একরে দেবো। ঠিক তার 7 দিন পর আবার দেবো ও মানে কি ওবেরন। তাহলে এই MSO এই টেকনিকে যদি চাষি 7 দিন ছাড়া ছাড়া স্প্রে করেন তাহলে কিন্তু এই ভাইরাস থেকে অনেকটাই কম রেহাই পাবেন। এই MSO টেকনিকটাকে চাষিকে কিন্তু সঠিক উপায়ে, সঠিক সময়ে, সঠিক ডোজে দিতে হবে। 200 মিলি প্রতি একরে দিতে হবে, আর একর প্রতি 200 লিটার জল চাষিকে ব্যবহার করতে হবে, আর অবশ্যই বিকেলবেলা প্রয়োগ করতে হবে। এই 3টে জিনিস যদি চাষিরা ফলো করেন তাহলে এই ভাইরাস থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন তারা। এবং আমার মনে হয় নিরঞ্জন যে অনেক ক্ষেত্রে আমাদের চাষিরা কি করেন, যখন রোগ লাগে তখন তারা হয়তো উদ্যোগী হয়ে এই ধরনের ওষুধ প্রয়োগ করেন সাধারণত, কিন্তু ভাইরাস রোগের ক্ষেত্রে কি আমরা প্রথম থেকে অবশ্যই করতে পারি? হ্যাঁ, অবশ্যই চাষিকে বুঝতেই হবে এটা যে আমার জমিতে 15 থেকে 20 দিন বয়স যখন হবে, আমার রোগটা বা ওই ভাইরাসের সিমটমগুলো দেখা যাক বা না যাক, আমাকে কিন্তু অ্যাডভান্স একটা প্রয়োগ করতেই হবে। কারণ আমি জানি যে আমার ওই রোগটা লাগবেই বা ওই সমস্যাটা আমার আগামী দিনে আসছে। তো আমি যদি আগে থেকেই যদি আমি প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু অনেকাংশে দেখা গেছে যে আমার ওষুধের খরচটাও কমেছে, আমি একটা বা দুটো স্প্রে বাঁচাতেও পেরেছি, প্লাস আমার তার সাথে সাথে রোগটা অনেকটা অন্যান্য চাষিদের জমির থেকে, যেই চাষি অ্যাডভান্স মারছেন বা অ্যাডভান্স প্রয়োগ করছেন তার কিন্তু অনেকটাই রোগটা বা ওই সমস্যাটা অনেকটাই সমাধান তার অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি চাষিদের বলবো যে অবশ্যই যেন তারা 15 থেকে 20 দিন যখন গাছের অবস্থান থাকবে তখন কিন্তু অবশ্যই যেন প্রয়োগ করা শুরু, তখন থেকে আমরা MSO টেকনিকে যাবো 7 দিন অন্তর অন্তর। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ নীলাঞ্জন, ধন্যবাদ। কারণ এটা আমরা যদি প্রথম থেকে করি সেক্ষেত্রে হয়তো এই রোগের প্রাদুর্ভাবটাকে আমরা অনেকভাবেই নিয়ন্ত্রণ করতে পারবো। খুব সংক্ষেপে আমাদের যে ম্যাপ পোকা মাইনার একটা হয়, যদি তুমি একটু কিছু বলো। তো আমাদের হাতে একটা খুব ভালো প্রোডাক্ট আছে। তো এই ম্যাপ পোকার সাথে আরেকটা সমস্যা হয় লেদা, এই দুটো পোকাই কিন্তু একসাথে কন্ট্রোল হবে সেরকম প্রোডাক্ট আমাদের হাতে রয়েছে। তো তার জন্য মুভেন্টো বললাম, এই মুভেন্টো ওডি তার সাথে ভায়েগো এই ভায়েগো অ্যান্ড মুভেন্টো ওডি, ভায়েগো ডোজ কত একরে 100 ml, আর মুভেন্টো ওডি এর ডোজ কত একরে 200 ml। এই দুটো ওষুধ যদি কম্বাইন করে একসাথে মিশিয়ে ট্যাঙ্কে মিশিয়ে যদি আমি চাষি বিকেলবেলা প্রয়োগ করে তাহলে ম্যাপ পোকা থেকেও মুক্তি পাবে, তার সাথে সাথে লেদা, ছোট বড় যে কোনো ধরনের লেদা থাকলে প্লাস সাদা মাছিও যদি থাকে অনেকাংশে কন্ট্রোল হবে। তো সেক্ষেত্রে ম্যাপ পোকা থেকেও মুক্তি পাচ্ছে প্লাস লেদা পোকা থেকেও মুক্তি পাচ্ছে একটাই সমাধানে। তো এই সমাধানটার নাম কি, ভায়াগো আর মুভেন্টো ওডি। দুটো ওষুধকে কিন্তু একসঙ্গে কম্বাইন দিতে হবে। ভায়াগোর ডোজ আরেকবার বলে দিই, একরে 100 মিলি, আর মুভেন্টোর ডোজ একরে 200 মিলি, এই দুটো হিসেবে দিতে হবে চাষিকে। তো আমি খুব ধন্যবাদ নিরঞ্জন। তো আমরা এবার দেখলাম যে চষি পোকার হাত থেকে আমরা নিয়ন্ত্রণটা আমরা এইভাবে যদি করতে পারবো। তো আরেকটা আমি জাস্ট যেটা আমাদের চাষি মধ্যে প্রচন্ড মাথা ব্যথার কারণ, যেটা হচ্ছে পাতায় আমরা ধসা পচা, আমরা টেকনিক্যালি যাকে ডাউনি মিলডিউ বলি। তো শশা গাছে কিন্তু এই ডাউনি মিলডিউ, এবং বিশেষ করে আমাদের যে সমস্ত জায়গায় মালিনী চাষি বন্ধুরা করছেন তারাও কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই রোগের প্রাদুর্ভাবটা প্রচন্ড বছরের পর বছর বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি তুমি একটু পরামর্শ দাও যে এই রোগটাকে আমরা যদি দেখা দেয় বা রোগ দেখার আগে যদি আমরা কি করতে পারি যাতে আমরা হয়তো একটু উপকার পেতে পারি। দেখুন, এই ক্ষেত্রে ডাউনি মিলডিউ বা ধসা রোগের ক্ষেত্রে কিন্তু চাষিকে অবশ্যই প্রথম কথাই হচ্ছে আমার, সেটা হলো অ্যাডভান্স প্রয়োগ করতে হবে। যে চাষি অ্যাডভান্স প্রয়োগ করবেন তার কিন্তু গাছ অনেক ভালো থাকবে বা তিনি ভালো ফল তুলতে পারবেন। আমরা সাধারণত কি জানি, শশা যারা চাষ করেন, উচ্চ ফলনশীল যারা চাষ করেন, 20 থেকে 25 পিকিং তারা করেন। তো সেক্ষেত্রে এই ধসা রোগের জন্য কিন্তু সেই পিকিংটা মানে এই যে তোলার যে সময়কালটা সেটা কিন্তু অনেকাংশে 10 থেকে 15তে নেমে যায়। এই ধসা এতটাই মারাত্মক ক্ষতি করে। তো যে চাষি ধসার জন্য অ্যাডভান্স প্রয়োগ করবেন তারই কিন্তু জমিতে খুব ভালো রেজাল্ট হবে বা আগামী দিনে তার জন্য খুব ভালো হবে। তো সেক্ষেত্রে ধসা রোগটা কিভাবে চিনবো সেটা একটু বলে দেওয়া দরকার। তো ধসা রোগটা সাধারণত গাছের যে নিচের পাতাগুলো থাকে সে নিচের পাতায় সাধারণত দেখা যায়। কিভাবে বুঝবো আমি ধসা লেগেছে? এক্ষেত্রেও কিন্তু পাতার রং হলুদ হবে, কিন্তু আগেরটা বললাম পাতার রং হলুদ হবে, এটাও বলছি পাতার রং হলুদ হবে, কিন্তু এর ক্ষেত্রে চেনার উপায় হলো পাতা হলুদ হওয়ার সাথে সাথে দেখবেন পাতাটা কিন্তু হালকা গোল গোল হওয়া শুরু হবে। প্রথমে হলুদ হবে, হলুদ হওয়ার পর আরেকটু গাঢ় হলুদ হবে বা অরেঞ্জ কালার ধারণ করবে, তারপরে বাদামি বর্ণ ধারণ করবে। তো এই ধরনের সমস্যা যেখানে হবে সেক্ষেত্রে কিন্তু আমার বুঝেই যেতে হবে যে এটা আমার ডাউনি মিলডিউ বা আমার ধসা রোগ লেগেছে। তো সেক্ষেত্রে আর এটা কি কারণে হয়? এটা হয় সাধারণত ওয়েদার যদি স্যাঁতস্যাঁতে হয়, হঠাৎ করে এই শীতকালের আগেটাতে যদি আমি বর্ষা হয় বা ওয়েদার হঠাৎ করে গরম হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু এই ধসা রোগটা প্রচুর পরিমাণে শশাতে দেখা যায়, বা শশা জাতীয় ফসল যত ধরনের আছে সবাইতে কিন্তু এই ধসা রোগটা প্রচুর দেখা যায়। তো সেক্ষেত্রে চাষি যদি 15 থেকে 20 দিন এই সময়কালের মধ্যে যদি অ্যাডভান্স কিছু ওষুধ প্রয়োগ করেন, অ্যাডভান্স প্রয়োগ বলতে এই
ডাউনি মিল্ডিউর জন্য বায়ারের হাতে যে ওষুধ রয়েছে তার নাম ইনফিনিটো। তো আমি বলবো এই ইনফিনিটো ওষুধটা একরে 600 মিলি, এই ওষুধটা এই ডোজে যদি চাষি অ্যাডভান্স প্রয়োগ করেন, মানে 15 থেকে 20 দিন বা 25 দিন ম্যাক্সিমাম, কারণ আমি জানি যে আমার জমিতে এই সময় এই রোগটা লাগেই। তো চাষি সব থেকে ভালো জাজমেন্ট করতে পারবেন যে তার জমিতে কখন ওষুধটা প্রয়োগ করা উচিত। আমরা বলছি যে 15 থেকে 20 দিন বা 25 দিন ম্যাক্সিমাম এই সময় আপনাকে প্রয়োগ করতে হবে। কিন্তু চাষি যদি মনে করেন না 30 দিনে প্রয়োগ করলে কাজ হবে ভালো, বা আমার ওই সময় থেকে আমার ধসা লোকটা লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সময় তিনি প্রয়োগ করতে পারেন। তো শুধুমাত্র ইনফিনিটো না, ইনফিনিটো দেওয়ার ঠিক 7 দিন পর আমাদের হাতে মেলোডি ডুও বলে একটা ওষুধ রয়েছে। এটারও আপনার একরে 600 গ্রাম করে ডোজ, মানে আরো সহজ ভাষায় যদি বলা যায় তাহলে প্রত্যেক লিটার জলে ইনফিনিটো 3 ml আর মেলোডি 3 গ্রাম, এই ডোজে যদি আমি দিই, মানে প্রথমে আমি দেবো ইনফিনিটো 600 মিলি প্রতি একর, তারপর 7 দিন পর দেবো মেলোডি ডুও। এইভাবে আমি সিকুয়েন্সিয়ালি যদি স্প্রে করতে থাকি, মানে ইনফিনিটো দিলাম, তারপর 7 দিন পর মেলোডি দিলাম, আবার ইনফিনিটো দিলাম, তারপর মেলোডি দিলাম, এইভাবে যদি চাষি প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু এই ধসা রোগ থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট, মানে খুব ভালো তারা মুক্তি পাবে ধসা রোগ থেকে। খুব ভালো নীলাঞ্জন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে যে আলোচনাটা করলাম আমি শুধুমাত্র আপনাদেরকে আরো একবার মনে করে দেওয়ার জন্য আমি বলছি, কারণ আজকে আমরা দেখলাম যে শশা চাষ একটা লাভজনক চাষ, অর্থকরী ফসল, এবং বিশেষ করে সেই জাতটা যদি মালিনী হয় তবে তো অনেক বেশি লক্ষ্মী সমাগম আমরা আশা করতে পারি, যেটা বছরের পর বছর মালিনী সেমিনিস কোম্পানির মালিনী শশা আপনাদেরকে দিয়ে আসছে। তবে আজকে আমরা দেখলাম যে অরিজিৎ যেমনটা বলল যে পুষ্টির ব্যাপারটাকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ প্রত্যেকটা ফসলেরই একটা চাহিদা থাকে এবং প্রত্যেকটা ফসলের মধ্যে প্রত্যেকটা জাতেরও কিন্তু একটা আলাদা চাহিদা থাকে। তো আজকে সময় এসেছে অরিজিৎ যেভাবে যে সমস্ত জায়গায় ক্রপের স্টেজে আপনাদেরকে যে সমস্ত সারগুলো দেওয়ার কথা বা নিউট্রিয়েন্টগুলো দেওয়ার কথা বললো, সেগুলো আপনারা মাথায় রাখুন। নীলাঞ্জনের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই যে রোগ পোকাগুলো আসছে সেগুলোকে আমরা সব থেকে ভালো হচ্ছে আপনি রোগটাকে দেখুন, পোকাকে দেখুন বা না দেখুন, তার আগের থেকে যদি আপনি দেখার আগে থেকে যদি আপনি তার সাবধানতাটা নেন তাহলে কিন্তু আপনি আপনার চাষের খরচ বাড়বে না। অনেক ক্ষেত্রে আমার ধারণা থাকে যে রোগ পোকার আক্রমণ না হলে আমি যদি স্প্রে করি আমার খরচ বাড়বে, সেটা নয়। এটা অনেকাংশেই দেখা যায় যে এর মাত্রাটাকে বাড়াতে দেয় না। অনেক সময় মাত্রা বেড়ে গেলে আমরা তাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করে তাতে খরচ বাড়ে। তো আমরা যদি আগে সাবধানতামূলকভাবে আমরা করি তাহলে কিন্তু আমাদের খরচ বাড়বে না, আপনারা সেটা করুন। এবং আমি একটু জিনিস বলবো যে যখন আপনি কোনো কিছু প্রয়োগ করবেন তার মধ্যে কিন্তু কতগুলো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে রোগ বা পোকার সঠিক শনাক্তকরণটা খুব দরকার। তারপরে যখন আপনি করলেন তখন আপনাকে যেতে হবে সঠিক ঔষধ, এবং সঠিক ঔষধটা যদি না পড়ে, যেমন আমার ভাইরাস লেগেছে আমি ব্যাকটেরিয়ার ওষুধ যদি প্রয়োগ করি তাতে কিন্তু নিয়ন্ত্রণ হবে না। তো সুতরাং আমাকে সঠিক ওষুধটাকে আমাকে জানতে হবে। সঠিক ওষুধটা জানার পরেও কিন্তু আমাদের দায়িত্ব থেকে থাকে, কারণ সঠিক স্টেজ, ফসলের স্টেজ থাকে, সেই স্টেজ এবার রোগের স্টেজ থাকে, সেই স্টেজগুলো থেকে আমাদেরকে প্রয়োগ করতে হবে। কোথাও সাবধানতা, কোথাও রোগ লাগার পরে কিউরেটিভ হিসেবে আমরা স্প্রে করি, সেটা মাথায় রাখবেন। ওষুধের মাত্রাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাত্রা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। এবং পরিমাণটা, যে পরিমাণ ওষুধ যা দরকার সেটা কিন্তু যেতে হবে, যেটা জলের পরিমাণটা সেটা এগুলো রাখুন এবং ধারাবাহিকভাবে করুন আপনারা। এবং আমি সবার শেষে আমি কয়েকটা জিনিস একটু বলবো। আমি আবার মালিনী শশাতে ফিরে আসি। এই যে আমরা এখন ভাদ্র মাসের আমরা শেষের দিকে আছি, তো আমরা যদি মালিনী শশা আমরা বলেছি যে শীতকালীন বসন্তকালীন এই যে রবি ফসল হিসাবে আমরা বলছি, তো এই সময় থেকেই মালিনী শশার চাষ শুরু হয়ে যায়। তো বীজ ফেলার সময় যদি আমি বলি, স্থান বিশেষে আমরা যেহেতু বলেছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয় বিভিন্ন জায়গাতে মালিনী চাষ হয়, তো সময়টাকে যদি আমরা বলি তো তাহলে আমরা প্রায় সারা বছর ধরেই আমরা দেখতে পাই যে কয়েকটা মাস ছাড়া প্রায় সারা বছরই কিন্তু মালিনী শসার চাষ করা যায়। তবুও যদি আমি যদি স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে আমরা বলবো যে বাংলা ভাদ্র মাসের মাঝামাঝি থেকে বা শেষের দিক থেকে এই বীজ ফেলতে পারবেন এবং সেটা গিয়ে আপনার মাঘ মাস পর্যন্ত কিন্তু করবেন। খেয়াল রাখবেন আমাদের এখন কিন্তু ফেব্রুয়ারি মাস বা মাঘ মাসের শেষের দিক থেকে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে বাড়তে শুরু করছে। তো সেই ক্ষেত্রে খুব তাপমাত্রা বেড়ে গেলে সেই সময়গুলোতে কিন্তু বীজ ফেলাটাকে আপনারা একটু বিরত থাকবেন, সেখানে হয়তো কাঙ্ক্ষিত ফল পাবেন না। এটা একটা গেল। আর দ্বিতীয়ত তো হচ্ছে যে আমি বলবো যে মালিনী শশা
আপনারা যেভাবে ভরসা রেখেছেন, ভরসা করে আসছেন সেভাবে রাখুন, কারণ এখনো আমাদের ভারতবর্ষে মালিনী শশার বিকল্প এখনো কোনো কিছু আসেনি। তো সুতরাং মালিনী শশা আপনারা করুন, এবং শুধু একদম অনুষ্ঠানের শেষের দিকে আমি মালিনী শশার পাশাপাশি আমরা আরও দুটো শশা আমি জাস্ট আপনাদেরকে নাম বলবো, আমি সময়টা নেব না, যেটা হচ্ছে 7298। এটা একটা শশা আমরা আমাদের এই অঞ্চলগুলোতে আমরা দিচ্ছি, আমাদের চাষি বন্ধুরা পছন্দ করছেন। বিশেষ করে এই যে ভাদ্র মাসে যখন বীজটা ফেলা হয়, আপনারা দেখবেন এখন কিন্তু তাপমাত্রাটা কি 15 বছর পেছনে যদি আমরা যাই, 20 বছর পেছনে যদি যাই, দেখা যায় এই সময়টা থেকে একটু হালকা ঠান্ডা শুরু হয়ে যায়। ভাদ্র আশ্বিন মাস থেকে, আশ্বিন মাসে ঠান্ডা, ভাদ্র মাসটা গরম থাকে কিন্তু আশ্বিন মাস থেকে একটা ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। কিন্তু আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কিন্তু আমরা আশ্বিন মাসে কিন্তু ভাদ্র মাসের মধ্যে গরম পাচ্ছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের 7298 এই যে শশাটি আছে ও কিন্তু একটু গরম সহ্য করতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি বিভিন্ন মিটিংয়ে যে আপনারা 7298 এবং মালিনীকে একসাথে করে আপনারা জমিতে লাগান, তাতে কি হবে যে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ গরমতে আপনি 7298 আপনাকে ফলন দেবে, সেটা নিয়ে বাজারে গিয়ে একটা ভালো দাম আপনারা পাবেন, এবং মালিনীর যে ফলনটা সেটা কি করে একটা কন্টিনিউয়াসলি আপনি মার্কেটে শশাটা বিক্রি করতে পারবেন। তো সেমিনিস কোম্পানি এটা করে। এবং আরেকটি শশা আছে, যদি কোনো জায়গাতে চাষি বন্ধু মনে করেন যে আমার একটু গাঢ় সবুজ রঙের চকচকে উজ্জ্বল শশা দরকার, তো আমাদের কাছে জোহা বলে একটি শশা আছে, যেটা আমরা আসাম এবং পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে আমরা চাষি বন্ধুদেরকে দিচ্ছি, তারা পছন্দ করছে। তো এই শশাটা কিন্তু উজ্জ্বল আকর্ষক গাঢ় সবুজ রং, এবং অবশ্যই মাথায় রাখবেন যে এই 7298 এবং জোহা, এই যে সমস্ত রোগ পোকা আছে এদের মধ্যে নিজে থেকে একটা সহনশীলতা আছে, এবং তারপরে যদি আপনারা এইভাবে পুষ্টি নিয়ন্ত্রণ এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করেন, তো আমার বিশ্বাস যে বায়ার সেমিনিস কোম্পানির তরফ থেকে যে সমস্ত শশার জাতগুলো আপনাদের হাতে পৌঁছায় সেগুলো করে আপনারা অনেক লাভ করতে পারবেন। তো আমি আরও একবার ইয়ারা কোম্পানি থেকে অরিজিৎকে ধন্যবাদ জানাবো, আমার কলিগ বায়ার ক্রপ প্রোটেকশন থেকে নীলাঞ্জনকে ধন্যবাদ জানাবো খুব সুন্দরভাবে আমাদের দর্শক বন্ধুদেরকে সহজ সরল ভাষায় বলে দেওয়ার জন্য। এবং আমরা আশা করব এই সিজনটা আপনাদেরকে এই মালিনী শশা চাষ করে আপনাদের লক্ষ্মী লাভ হোক, আপনাদের সকলেই সুস্থ থাকুন, আপনাদের পরিবারের সকলের সুস্থতা আমরা কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।